বাংলাদেশের পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে অবস্থিত রূপপুরকে আজ থেকে বিশ্বের মানুষ চিনবে বহুল আলোচিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম লোডিং শুরু হয়েছে, যা বাংলাদেশকে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশের গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, এই অর্জন শুধুমাত্র একটি কারিগরি মাইলফলক নয়, বরং এটি একটি দীর্ঘস্থায়ী ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক সংগ্রামের ফসল। ১৯৬১ সালে যে স্বপ্নের বীজ বপন করা হয়েছিল, তা পাকিস্তান আমলের অবহেলা, স্বাধীনতা পরবর্তী পুনর্গঠন এবং গত ১.৫ দশকের রাজনৈতিক মেরুকরণ পেরিয়ে আজ বাস্তবায়নের পথে। অথচ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এই যাত্রাকে এখন যেভাবে গৌরব হিসেবে দেখানো হচ্ছে, কয়েক বছর ধরে এটিকে ঘিরে থাকা বিতর্ক, রাজনীতি এবং আন্তর্জাতিক শক্তির টানাপোড়েন ছিল বেশ গভীর। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকার আমলে শেখ হাসিনার ব্যক্তিগত ও রাজনৈতিক অগ্রাধিকার হিসেবে এই প্রকল্পটি যখন থেকে গতি পেয়েছিল, তখন থেকে এর বিরুদ্ধে বাংলাদেশের অনেক রথী মহারথী ছিল মাঠে। এমনকি যে বিএনপি সরকার ২৮ এপ্রিল ইউরেনিয়াম লোডিং অনুষ্ঠান উদ্বোধন করলো, সেই বিএনপি বছর তিনেক আগে এটাকে অপ্রয়োজনীয় প্রকল্প বলেছিল। আর ইউনূসের সরকার এটাতে শেখ হাসিনার পরিবারের দুর্নীতি খুঁজতে গিয়ে বিষয়টাকে লন্ডন পর্যন্ত নিয়ে গিয়েছিল। শেষমেশ রাশিয়ার কড়া আপত্তিতে পিছু হটেছিল তারা। তবে আশ্চর্যজনকভাবে এখন সেই উচ্চকণ্ঠ সমালোচকদের মধ্যে এক ধরনের কৌশলগত নীরবতা লক্ষ্য করা যাচ্ছে। প্রশ্ন হলো, এই নীরবতা কি প্রকল্পের অনিবার্যতার স্বীকৃতি, নাকি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির ফসল? একই সাথে রাশিয়ার সহায়তায় এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নেপথ্য ভূমিকা এবং তাদের দীর্ঘমেয়াদী অসম্মতির বিষয়টি বাংলাদেশের ভূ রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। রূপপুর প্রকল্পের ইতিহাস ঘাটলে দেখা যায়, এটি বাংলাদেশের স্বাধীন সত্তার সমান্তরালে বিকশিত একটি ধারণা। ১৯৬১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রথম প্রস্তাব গৃহীত হয়। ১৯৬৩ সালে ২৬০ একর জমি অধিগ্রহণের মাধ্যমে রূপপুরকে উপযুক্ত স্থান হিসেবে নির্বাচন করা হয়। বেলজিয়াম এবং ফরাসি বিশেষজ্ঞদের সহায়তায় ১৯৬৯ সাল নাগাদ ২০০ মেগাওয়াট ক্ষমতার একটি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা চূড়ান্ত হলেও তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসকদের বৈষম্যমূলক নীতির কারণে তা আলোর মুখ দেখেনি। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধ্বংসপ্রাপ্ত দেশটির জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রূপপুর প্রকল্পকে নতুনভাবে জীবনদান করেন। ১৯৭৩ সালে তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠন করেন এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সদস্যপদ নেন। কিন্তু ১৯৭৫ সালে বঙ্গবন্ধু সপরিবারে খুন হওয়ার পর প্রকল্পটি আবারও স্থবির হয়ে পড়ে। ১৯৭৭ থেকে ১৯৮৮ সালের মধ্যে ফরাসি কোম্পানি MS সোফ্রাটম এবং জার্মান কোম্পানি লাহমেয়ার ইন্টারন্যাশনাল একাধিক সম্ভাব্যতা যাচাই করে রূপপুরকে কারিগরি ও অর্থনৈতিকভাবে লাভজনক বলে বললেও আন্তর্জাতিক অর্থায়নের অভাবে পরবর্তী সরকারগুলো এই পথে হাঁটতে পারেনি। ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা আসার পর জ্বালানি সংকট মোকাবেলায় পারমাণবিক শক্তিকে অগ্রাধিকার তালিকার শীর্ষে রাখা হয়। রাশিয়ার সাথে ২০০৯ সালে সমঝোতা স্মারক এবং ২০১১ সালে আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আধুনিক রূপপুর প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা ঘটে। ২০১৩ সালে শেখ হাসিনা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ২০১৫ সালে $১২.৬৫ বিলিয়ন মূল নির্মাণ চুক্তি বা জেনারেল কন্ট্রাক্ট স্বাক্ষরিত হয়। ২০১৫ সালে চুক্তি স্বাক্ষরের সময় বাংলাদেশের পত্রিকাগুলো ঘেঁটে দেখা গেছে, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে তার সরকারের সিগনেচার প্রজেক্ট বা উন্নয়নের আইকন হিসেবে প্রচার করা হয়েছে। দলীয় রাজনীতিতে এই প্রকল্পটিকে বঙ্গবন্ধু পরিবারের একটি অপূর্ণ স্বপ্ন পূরণ হিসেবে চিত্রায়িত করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনা এই প্রকল্পের মাধ্যমে একই সাথে দেশের ভিতরে তার নেতৃত্বকে শক্তিশালী করা এবং আন্তর্জাতিক মহলে বিশেষ করে রাশিয়ার সাথে একটি অটুট কৌশলগত সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছেন।
পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও রাশিয়ার সাথে এই গভীর সম্পৃক্ততা হাসিনাকে ভূরাজনৈতিকভাবে একটি স্বস্তিদায়ক অবস্থানে রেখেছিল বলে তখন অনেক বিশ্লেষক মত দিয়েছিলেন। এমনকি 2023 সালে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে যখন প্রকল্পের অর্থ লেনদেন বাধাগ্রস্ত হয়, তখন শেখ হাসিনা সরকার চীনা মুদ্রার কিস্তি পরিশোধের সমাধান খুঁজে বের করে। দর্শক, রূপপুর প্রকল্পকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক ধরনের ছায়াযুদ্ধ লক্ষ্য করা গেছে। দীর্ঘদিনের প্রচলিত ধারণা এবং কূটনৈতিক সূত্রগুলোর মতে মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই চায়নি বাংলাদেশ রাশিয়ার প্রযুক্তিতে পারমাণবিক সক্ষমতা অর্জন করুক। ওয়াশিংটনের উদ্বেগের মূল কারণ ছিল নিরাপত্তার মানদণ্ড এবং রাশিয়ার সাথে বাংলাদেশের ক্রমবর্ধমান কৌশলগত নির্ভরতা। বিশেষ করে বঙ্গোপসাগরের নিকটবর্তী একটি দেশে রাশিয়ার বিশাল প্রভাব মার্কিন প্রশান্ত মহাসাগরীয় কৌশলের সাথে সাংঘর্ষিক ছিল। ইউক্রেন যুদ্ধের পর এই বলিতা আরও প্রকট হয়। মার্কিন যুক্তরাষ্ট্র যখন রাশিয়ার বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, তখন রূপপুর প্রকল্পের অর্থায়ন সরাসরি হুমকির মুখে পড়ে। প্রায় $800 মিলিয়ন ঋণ পরিশোধ ও সুদের হিসাব তখন আটকে যায়। মার্কিন নিষেধাজ্ঞার কারণে রুশ জাহাজ উর্সা মেজরকে বাংলাদেশের বন্দরে ভিড়তে না দেওয়া ছিল একটি স্পষ্ট ভূ রাজনৈতিক সংকেত। তবে বাংলাদেশ সরকার এই পরিস্থিতিতে বেজিং এর সহায়তা নেয়। $318 মিলিয়ন একটি কিস্তি চীনা ইউয়ানে পরিশোধের মাধ্যমে রাশিয়া ও চীনের মধ্যে যে অলিখিত অক্ষশক্তি কাজ করছে, তাতে বাংলাদেশের সম্পৃক্ততা স্পষ্ট হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিরোধিতার বিপরীতে রাশিয়া রূপপুরকে তাদের বিশ্বস্ততার প্রতীক হিসেবে ব্যবহার করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বয়ং প্রকল্পের বিভিন্ন মাইল ফলকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। চীনের ভূমিকা এখানে ছিল মূলত একজন ফেসিলিটেটর। যদিও চীন নিজে এই প্রকল্পে প্রযুক্তি দিতে আগ্রহী ছিল, কিন্তু রাশিয়ার সাথে বাংলাদেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে তারা পিছিয়ে যায় এবং পরবর্তীতে আর্থিক লেনদেনে সাহায্য করে। তবে এই প্রকল্পের পেছনে কেবল উন্নয়ন নয়, বরং দুর্নীতির গুরুতর অভিযোগও আওয়ামী লীগ আমলকে বিদ্ধ করেছে। 2019 সালের বহুল আলোচিত বালিশকানা থেকে শুরু করে প্রকল্পের মূল খরচে অতি মূল্যায়নের অভিযোগ উঠেছে। শেখ হাসিনার পতনের পর ইউনূস সরকার এই মেগা প্রকল্পের স্বচ্ছতা ও প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলে। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন অভিযোগ এনেছিল অন্তর্বর্তী সরকার। বিষয়টি পদ্মার পাড় থেকে চলে যায় টেমস নদীর তীর পর্যন্ত। তখন দাবি করা হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা $500 কোটি বেশি আত্মসাৎ করেন। বলা হয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করে দেশটির মন্ত্রিসভা কার্যালয়ের প্রোপ্রাইটরি অ্যান্ড এথিক্স টিম। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি 2013 সালে বাংলাদেশে বেশি অর্থ ব্যয়ে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন। এই চুক্তি থেকে তিনি 3.9 বিলিয়ন পাউন্ড বা প্রায় 57,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে দাবি করা হয়েছিল। অবশ্য কয়েকদিনের মধ্যে এথিক্স কমিটি এই অভিযোগের কোনো সত্যতা খুঁজে পায়নি। পুতিনের সাথে একটি ছবি ছিল এই অভিযোগের মূল ভিত্তি, যেটি করা হয়েছিল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। অন্তর্বর্তী সরকার এমন অভিযোগ শুনে তখন তেলে বেগুনে জ্বলে উঠেছিল পুতিনের সরকার। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রোসাট্রম বিবৃতি দিয়ে জানিয়ে দেয় এই প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। রোসাট্রম তখন দুটি আলাদা বিবৃতি দিয়ে কত টাকা কাকে দেওয়া হয়েছে এবং এই প্রকল্পের পেছনে খরচ করা হয়েছিল সেই হিসেব তুলে ধরে। তারপরে দমে যায় ইউনূস সরকার। উল্টো রোসাট্রমের কাছে প্রকল্পের সময় বর্ণার আবেদনও করে। দর্শক, বাংলাদেশের গণমাধ্যমগুলো বলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং এর মাধ্যমে কেন্দ্রটি কার্যত প্রাণ পেল। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের 33তম দেশ হলো বাংলাদেশ। বিদ্যুৎ কেন্দ্রটির স্বাভাবিক আয়ুষ্কাল 60 বছর। এই সময় এখান থেকে পাওয়া যাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। তবে প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ সাপেক্ষে আরও 30 বছর পর্যন্ত কেন্দ্রটির আয়ু বাড়ানোর সুযোগ রয়েছে। কেন্দ্রটিতে একবার জ্বালানি লোড করার পর তা দিয়ে চলবে টানা 1.5 বছর। ফলে
অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের মতো তেল, গ্যাস কিংবা কয়লা কেনার কোনো ঝক্কি ঝামেলা নেই। 1.5 বছর পর 1/3 করে জ্বালানি পরিবর্তন করতে হবে। নির্মাণ চুক্তি অনুযায়ী 3 বছরে জ্বালানি সরবরাহ করবে রাশিয়া, অর্থাৎ এই সময় জ্বালানি আমদানি নিয়ে কোনো চিন্তা নেই। এরপর বাংলাদেশকে জ্বালানি তথা ইউরেনিয়াম আমদানি করতে হবে, তবে সেই জ্বালানি 2 বছর পর পর পরিবর্তন করলেই চলবে। 2টি ইউনিট মিলে কেন্দ্রটির মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 2400 মেগাওয়াট, যার প্রথম ইউনিটে জ্বালানি লোডিং হবে, দ্বিতীয় ইউনিটের কাজ চলছে পুরোদমে। পুরো বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে দেশের শিল্প, কৃষি ও নগর জীবনে নতুন গতি আনবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার উন্নত VPR-1200 প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা জেনারেশন 3+ রিঅ্যাক্টর হিসেবে পরিচিত। এই প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর ফুকুশিমা পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা। এখানে সক্রিয় এবং নিষ্ক্রিয় উভয় ধরনের নিরাপত্তা ব্যবস্থা আছে, যাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলো বা মানুষের ভুল সিদ্ধান্ত থাকলেও কেন্দ্রটি স্বয়ংক্রিয়ভাবে নিরাপদ থাকতে পারে। দর্শক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যাত্রা অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে রূপপুর থেকে রূপান্তর। এই রূপান্তরের গল্পটি হলো বাংলাদেশের অনিশ্চয়তা থেকে সক্ষমতায় উত্তরণের এক জীবন্ত দলিল। 1961 সাল থেকে 2026 সাল পর্যন্ত এই দীর্ঘ সময়ে প্রকল্পটি অসংখ্যবার রাজনৈতিক প্রতিহিংসা ও ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার এটি শুরু করলেও আজ এটি কোনো নির্দিষ্ট দলের নয়, বরং পুরো রাষ্ট্রের সম্পদে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেপথ্য বিরোধিতা এবং রাশিয়ার সাথে ক্রমবর্ধমান নির্ভরতা বাংলাদেশকে এক কঠিন কূটনৈতিক পথে নিয়ে এসেছে। বহু রাজনৈতিক গালগল্পের পরেও এটি সত্যি যে জাতীয় স্বার্থের প্রশ্নে রূপপুর মতো মেগা প্রকল্পের কোনো বিকল্প নেই। সমালোচকদের নিরাপত্তা হয়তো সাময়িক, কিন্তু পারমাণবিক জ্বালানি লোডিং এর মাধ্যমে বাংলাদেশ যে নতুন উচ্চতায় পৌঁছেছে, সেখান থেকে ফিরে আসার পথ বন্ধ। ভবিষ্যতে রূপপুরের সাফল্য নির্ভর করবে এর দক্ষ ব্যবস্থাপনা এবং নিরাপত্তার কঠোর অনুসরণের উপর। রূপপুর কেবল একটি বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি বাংলাদেশের প্রযুক্তিগত আভিজাত্য এবং জ্বালানি সার্বভৌমত্বের প্রতীক হয়ে বেঁচে থাকবে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।